নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদেরকে ফিল আপ করতে হবে ১২ পাতার আবেদনপত্র। এবার সেই আবেদনপত্রটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ১২ পাতার আবেদনপত্রটি ফিল আপ করার সময় কোন কোন বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো ১২ পাতার ফর্ম ফিল আপটি করার সময় ১ নম্বর পৃষ্ঠা থেকে ১২তম পৃষ্ঠা পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমেই ফর্মের হেডলাইনটিতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, অর্থাৎ বুঝতেই পারছেন এটা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তথ্য সংগ্রহের ফর্ম। এবার তার নিচে লেখা রয়েছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র বা টিক বা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ ফর্ম পূরণ করার সময় আপনাদেরকে যেই প্রশ্নগুলো করা হয়েছে বা যেই অপশানগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি অপশানই কিন্তু ফিল আপ করা বাধ্যতামূলক। ভুল করেও কোনো বিভাগ পূরণ করার সময় ফাঁকা রেখে দেবেন না, প্রত্যেকটি বিভাগে কিন্তু পূরণ করতে হবে। এবার প্রথম পাতায় আপনাদেরকে কি ফিল আপ করতে হবে সেটা একবার দেখে নিন। প্রথমে বিভাগ বা ক্ষেত্রের জায়গায় লেখা রয়েছে পারিবারিক পরিচয়, তারপরে রয়েছে বিকল্প বা ইনপুট, তারপর রয়েছে নির্দেশনা। তো এখানে পারিবারিক পরিচয়ের জায়গায় লেখা রয়েছে পরিবারের প্রধান বা হেড অব দ্য ফ্যামিলি। এখানে পুরো নাম লিখুন, অর্থাৎ আপনার ফ্যামিলির যিনি হেড তার কিন্তু পুরো নাম লিখবেন এবং আধার কার্ড অনুযায়ী তার নাম লিখবেন, এটাও কিন্তু বলে দেওয়া রয়েছে। অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে তার নাম কিন্তু এখানে লিখবেন। এবার পরিবারের যিনি প্রধান তার জন্ম তারিখ লিখবেন, সেই জন্ম তারিখ লেখার ফরম্যাটটা এখানে দেওয়া রয়েছে। প্রথমে দিন লিখবেন, তারপর মাস, তারপর বছর। তারপরে ৩ নম্বর অপশানে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তিনি মহিলাও হতে পারেন, পুরুষও হতে পারেন অথবা অন্যান্য হতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনার পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষের ঘরে টিকমার্ক করবেন, আর আপনার পরিবারের প্রধান যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহিলার ঘরে টিকমার্ক করবেন। তারপর ৪ নম্বর অপশানটাতে চলে আসুন। এখানে লেখা রয়েছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ পরিবারের যিনি প্রধান বা হেড অব দ্য ফ্যামিলি তার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর চলে আসুন ৫ নম্বর বিভাগটিতে। ৫ নম্বর বিভাগটিতে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারে যদি ডিজিটাল রেশন কার্ডের আইডি থেকে থাকে তাহলে অবশ্যই সেই আইডিটি এখানে লিখে দেবেন। এরপর ৬ নম্বর বিভাগে বলা হয়েছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য আছে শুধুমাত্র সংখ্যায় লিখবেন, সেটা কিন্তু পাশে নির্দেশনায় বলা রয়েছে। এরপর ৭ নম্বর বিভাগের ঠিকানার জায়গা রয়েছে, সেখানে আপনার যেটা স্থায়ী ঠিকানা রয়েছে আপনি সেই স্থায়ী ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন। যেমন প্রথমে আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা, তারপর আপনার পিন নম্বর, এইভাবেই কিন্তু আপনার স্থায়ী ঠিকানাটি লিখে ফেলতে হবে। এরপর ৮ নম্বর বিভাগে রয়েছে যোগাযোগ নম্বর, অর্থাৎ আপনার মোবাইল নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। এখানে আপনার পরিবারের যিনি হেড তার যে আধার নাম্বারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারটি রয়েছে সেটিই কিন্তু এখানে পুট করতে হবে। তো খেয়াল রাখবেন আপনি যে কোনো মোবাইল নাম্বার দিয়ে ফেলবেন না, এখানে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার আধার নাম্বারের সাথে যুক্ত মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এরপর ৯ নম্বর বিভাগে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে যিনি উপভোক্তা রয়েছেন তার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এবং আধার নম্বর পরিবারের সকল সদস্যের, অর্থাৎ পরিবারের সকল সদস্যের আধার নম্বরও কিন্তু এখানে লিখে দিতে হবে। তো তারই অপশান কিন্তু রয়েছে পরিবারের প্রধান বা হেড অফ দ্য ফ্যামিলির যে নামটি সেটি প্রথমে লিখে দেবেন, তারপর সদস্য ১, নাম, জন্ম তারিখ, লিঙ্গ,
পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী এবং তার আধার নম্বর। এরপর আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সমস্ত সদস্যের কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তার আধার নাম্বার এবং তার পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক রয়েছে সেটা কিন্তু লিখে ফেলতে হবে। এবং এরকম কিন্তু 5 জন সদস্যের আপনারা নাম লিখতে পারেন এবং তার সমস্ত ডিটেলস দিতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে যদি 6 জন সদস্য হয়ে থাকে তাহলে 5 জন সদস্য দিলেই হবে, 6 নম্বর বা তার অধিক দেবার কোনো অপশান নেই। এরপর এই 9 নম্বর অপশানটাতে একটি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে যেখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির যে সদস্যগুলি রয়েছেন তাদের মধ্যে আপনি যেই সমস্ত সদস্যগুলির নাম এবং তার সমস্ত ডিটেলস লিখেছেন তারা কি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিক বক্সে হ্যাঁ করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে টিক বক্সে কোনোভাবেই হ্যাঁ করার কোনো প্রয়োজন নেই। এবং সাইডে আবার লেখা রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্নিত করুন। অর্থাৎ বয়স যদি 5 বছরের কম হয় তাহলে কিন্তু আধার নম্বর লেখার কোনো রকম প্রয়োজন নেই। এবার দ্বিতীয় পৃষ্ঠাতে 10 নম্বর বিভাগটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে পরিবারের প্রধান এবং তার সাথে পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। এবার আপনার যেই ভুলটি করা যাবে না সেটি হলো ডিবিটি লিঙ্ক নেই এরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিবেন না। অর্থাৎ আপনার পরিবারের প্রধান অথবা আপনার পরিবারের যেই সদস্যগুলি রয়েছে তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটাই দেবেন যেটার সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। ডিবিটি লিঙ্ক ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবেন না। এই 10 নম্বর অপশানটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, না হলে ভবিষ্যতে যদি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বাদে অন্য কোনো প্রকল্পের টাকা এই সমস্ত তথ্য ধরে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেই টাকা পাবেন না। অবশ্যই ডিবিটি লিঙ্ক রয়েছে এরকম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন। এরপর তৃতীয় পৃষ্ঠা বা 3 নম্বর পেজ এবং তার সাথে 11 নম্বর বিভাগে কি বলা হয়েছে। 11 নম্বর বিভাগে বলা হয়েছে এপিক নম্বর, অর্থাৎ এপিক ভোটার তালিকার অংশ নম্বর সহ হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের এপিক নম্বর অংশ নম্বর কিন্তু দিতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর লিখবেন। তারপর আপনার পরিবারে যতজন সদস্য রয়েছেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক সদস্য যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর এগুলো কিন্তু দেবেন। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থেকে থাকে তাহলে 5 জনেরই কিন্তু এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দেবেন যদি তিনি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকেন। এরপর 3 নম্বর পৃষ্ঠাতেই যে 12 নম্বর বিভাগটি রয়েছে সেখানে আপনি কোন শ্রেণীভুক্ত অর্থাৎ আপনার জাতিগত শ্রেণী কিন্তু উল্লেখ করতে হবে। আপনি ইউআরইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এবং পিভিটিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীর মধ্যে যে কোনো একটির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনি সেটিতে টিকমার্ক করবেন। অর্থাৎ আপনি যদি জেনারেল বা সাধারণ শ্রেণীভুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অসংরক্ষিত বা ইউআরএ কিন্তু সিলেক্ট করবেন। যদি আপনি ইউআরইডব্লিউএস এর অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউআরইডব্লিউএস অথবা এসসি, এসটি, ওবিসি, পিভিটিজি যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকেন না কেন আপনি সেই শ্রেণীর কিন্তু অংশে টিকমার্ক করবেন। এবং তার পাশে লেখা রয়েছে জাতিগত শংসাপত্র ইডব্লিউএস এর ক্ষেত্রে ক্রিমি লেয়ার শংসাপত্র কিন্তু দিতে হবে, নন ক্রিমি লেয়ার দিলে হবে না। তারপরে আপনাদেরকে চাওয়া হচ্ছে আপনাদের রেশন কার্ডের সমস্ত তথ্য। অর্থাৎ আপনার যদি একটি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক করবেন, আর আপনার যদি ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে না অপশানে ক্লিক করবেন। এবার আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কোন রেশন কার্ডের অন্তর্ভুক্ত সেই অপশানটাতে ক্লিক করবেন। অর্থাৎ আপনি জানেন AY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 এবং ভর্তুকিহীন এর মধ্যে যেই কার্ডটি আপনার রয়েছে আপনি সেটিতে ক্লিক করবেন। এরপর 3 নম্বর অপশানটিতে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন বা টিকমার্ক করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নাতে টিকমার্ক করবেন। এরপর আপনার সমস্ত সম্পদের নথি চাওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে সেটা একবার দেখে নিন। 1 নম্বরে বলা হয়েছে আপনার বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নাতে টিকমার্ক বা ক্লিক করবেন। তো 2
নম্বরে কি রয়েছে, পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ অথবা না অপশানে ক্লিক করবেন। পাশে নির্দেশনায় দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনের নথি অথবা মিউটেশনের কপি অথবা ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, সেটা কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে। এবং তারপর 3 নম্বরে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ আপনার পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কিন্তু এখানে লিখতে হবে। আর নির্দেশনায় বলা হয়েছে রেজিস্ট্রেশনের নথি অথবা আপনার সর্বশেষ ROR জমির নথি কিন্তু দিতে হতে পারে। 4 নম্বরে বলা হয়েছে যানবাহনের ক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ অবাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল নয় এরকম 4 চাকার গাড়ি কি রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন বা ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, তার সাথে গাড়ির জিপ ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তো মডেল নাম্বারও এখানে লিখতে পারেন। তারপর 5 নম্বরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি না হয় তাহলে না করবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করবেন। এবার আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি সরকারি বা বেসরকারি যে কোনো বীমা থেকে থাকে, তারপর সেখানে টিকমার্ক করার পর বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের যে বিবরণ রয়েছে সেই বিবরণ লিখবেন। এবং বাকি সদস্যের ক্ষেত্রেও যদি বীমা থেকে থাকে তাহলে তার বিবরণও কিন্তু আপনাদেরকে দিতে হবে। এরপর আপনার আয় বা পেশার বিবরণ কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো সেখানে আয় বা পেশার বিবরণে প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্যান বা পি ট্যাক্স প্রদান করেন। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয় তাহলে না করবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে প্যান এবং নাম আপনাদেরকে লিখতে হবে এবং হেড অফ দ্য ফ্যামিলির নাম, তারপর প্যান নম্বর, তারপর আপনার বিভিন্ন সদস্যের যদি নামে প্যান নম্বর থেকে থাকে তাহলে তাদের নাম এবং প্যান নম্বরও কিন্তু এখানে লিখতে হবে। এরপর 3 নম্বরে রয়েছে কর্মসংস্থানের বিবরণ, আপনাদের পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কোন কর্মসংস্থানের সাথে যুক্ত সেটা কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। তিনি যদি সরকারি ক্ষেত্রে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে টিকমার্ক করবেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগ কর্মচারী হলে সেক্ষেত্রে টিকমার্ক করবেন, অথবা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কর্মচারী হলে, উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক ইত্যাদি হলে সেক্ষেত্রে কিন্তু টিকমার্ক করতে পারেন। আংশিক সময়ে কর্মরত বা পার্ট টাইম কোনো কাজের সাথে যুক্ত থাকলে আপনি সেখানে টিকমার্ক করবেন, অথবা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অর্থাৎ কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, অর্থাৎ বেশিরভাগ যারা কৃষক রয়েছেন তারা এই অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত এই বক্সটিতে কিন্তু ক্লিক বা টিকমার্ক করবেন। এরপর পরিযায়ী শ্রমিক হয়ে থাকলে সেখানে টিকমার্ক করবেন, বেকার হয়ে থাকলে সেখানে টিকমার্ক করবেন, অথবা অন্যান্য কোনো যদি আপনি কাজকর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে অন্যান্য অপশানটিতে কিন্তু টিকমার্ক করবেন। এটি শুধুমাত্র পরিবারের প্রধানের জন্য সবচেয়ে উপযুক্ত যেটি ঘর হবে সেখানেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় নথি সহ ঘোষণা জমা করতে হবে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনার কিন্তু প্রয়োজনীয় নথি জমা করতে হবে। কৃষকের ক্ষেত্রে কোনো নথি জমা করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার জমির পর্চা বা রেকর্ড দিলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমত পরিবারের প্রধানের এই সমস্ত কর্মসংস্থানের ডিটেলস চাওয়া হয়েছে। এরপর আপনার পরিবারের যারা সদস্য রয়েছেন অর্থাৎ বাকি যে সমস্ত সদস্যের উল্লেখ আপনি আগে করেছেন তারা কোন কোন কর্মসংস্থানের সাথে যুক্ত সেটা কিন্তু এবার আপনাদেরকে এখানে টিক মার্ক করতে হবে। অর্থাৎ আপনি যদি এর আগে 5 জন সদস্যের নামে লিখে থাকেন তাহলে 5 জন সদস্যই কোন কর্মসংস্থানের সাথে যুক্ত সেই অপশানটিতে কিন্তু আপনাদেরকে টিক মার্ক করতে হবে। এরপর 6 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর অপশানটাতে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। অর্থাৎ আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে তার সংখ্যাটা লিখতে হবে এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক কতজন সদস্য রয়েছে তার সংখ্যাটাও লিখতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি তিনি শিক্ষিত না অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটাও কিন্তু আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে বা টিকমার্ক করতে হবে। এরপর আপনার যতজন সদস্য
সদস্য রয়েছেন পরিবারে তাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে শিক্ষিত না অশিক্ষিত এই মাপকাঠিতে কিন্তু টিকমার্ক করতে হবে। এরপর 7 নম্বর পৃষ্ঠাতে 5 নম্বর যে অপশানটি রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ অর্থাৎ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক অর্থাৎ আপনার পরিবারের কোনো ব্যক্তি কি কোনো সাংবিধানিক পদের সাথে যুক্ত রয়েছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে তাহলে না করবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর সেটাও কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে এবং প্রয়োজনীয় সহায়ক নথি সহ আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে বা স্বঘোষণা দিতে হবে। এরপর 7 নম্বর পৃষ্ঠাতে 6 নম্বর অপশানটিতে কি বলা হয়েছে দেখে নিন। এখানে বলা হয়েছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ অপশানে টিক করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না অপশানে টিক করবেন। তারপর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ কিন্তু জমা করতে হবে। তারপর 7 নম্বরে রয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন অর্থাৎ আপনার কি কোনো জিএসটিআইএন নাম্বার রয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না করবেন। এরপর 8 নম্বর অপশানটিতে আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা কিন্তু আপনাদেরকে এখানে টাকার অঙ্কে লিখতে হবে। এরপর 9 নম্বর অংশটিতে অন্যান্য পরিচয় নথি কিন্তু জমা করতে হবে। অর্থাৎ 1 নম্বরে বলে দেওয়া হয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে আপনাদেরকে এখানে পরিবারের প্রধান এবং যা যা সার্টিফিকেট নম্বর ইস্যু করা হয়েছে সেগুলো কিন্তু দিতে হবে। যদি সিএএতে আবেদন না করে থাকেন তাহলে এই অপশানটি আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপর 8 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে 2 নম্বর অপশানটিতে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড বা যেটাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলা হয়, এই সব যদি থেকে থাকে তাহলে পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে তার নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। অথবা অন্যান্য সদস্যদের যদি এই সমস্ত ক্রেডিট কার্ডগুলি থেকে থাকে তাহলে তার যাবতীয় বিবরণ কিন্তু এখানে দিতে হবে এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণও এখানে দিতে হবে। এরপর 3 নম্বর অপশান অর্থাৎ 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অপশানে বলা হয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা কিন্তু আপনাদেরকে এখানে অপশানটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনাদের যদি নাম এসআইআর 2026-এ বাদ পড়েছিল এবং বর্তমানে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে প্রযোজ্য নয়, না অথবা হ্যাঁ যে কোনো অপশানটিতে ক্লিক করবেন। অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ক্ষেত্রেও যদি একই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারাও সেখানে আপনাদের সমস্যা অনুযায়ী বক্সে ক্লিক করে দেবেন। এরপর 9 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এরপর 1 নম্বর অপশানটিতে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ অর্থাৎ আপনার পরিবারে যতজন শিশু বর্তমানে বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু এখানে বিবরণ কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং যেই বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা যেখান থেকেই পড়াশোনা করুক না কেন আপনাদেরকে কিন্তু তার বিবরণ দিতে হবে। এরপর 10 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় অপশানে বলে দেওয়া হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কি। শিশুদের যদি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাহলে সেই অপশানটাতে ক্লিক বা টিক করবেন, আর যদি টিকাকরণ না করানো হয়ে থাকে বা করানো হয়নি তাহলে সেই অপশানটাতে টিক বা ক্লিক করবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশান বা বিভাগটি রয়েছে যেটি আপনাদের ফিল আপ করার সময় অত্যন্ত ধৈর্য সহকারে ফিল আপ করতে হবে অর্থাৎ সরকারি প্রকল্পের আওতায় সুবিধা এবং আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন এবং আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে হ্যাঁ অথবা না করবেন। অর্থাৎ আপনি যদি ডিবিটির মাধ্যমে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। ধরুন আপনি পিএম কিষাণ প্রকল্পেও কিন্তু ডিবিটির মাধ্যমে সুবিধা পেয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই এখানে হ্যাঁ করবেন এবং যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নামও কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এরপর পরিবারের বাকি সদস্যরা তারাও যদি কোনো সুবিধা পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে তাহলে সেখানে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন না করবেন এবং যদি সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই প্রকল্পগুলির নাম কিন্তু পরপর লিখতে পারেন। তো 11 নম্বর পৃষ্ঠাতে এই যে অপশানটি রয়েছে এটি কিন্তু আপনাদেরকে খুব সাবধানের সাথে ফিল আপ করতে হবে। আপনারা কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি এখানে করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে।
অর্থাৎ আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে লিখে দেবেন, না হলে কিন্তু ভবিষ্যতে সেই প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যেতে পারে। এরপর 2 নম্বর অপশানটা কিন্তু আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপর যে ঘোষণা ও সম্মতি বলে অপশানটি রয়েছে সেখানে বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে সম্মত অপশানটিতে ক্লিক বা টিকমার্ক করে আপনার স্বাক্ষর করবেন এবং এই ফর্মটি যাচাইযোগ্য, অর্থাৎ এই ফর্মটি একবার যাচাই করে নেবেন। এরপর ফর্মের শেষ পৃষ্ঠা অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠা শেষের দিকে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য অপশানগুলো রয়েছে। এখানে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে আপনাদেরকে কিছু ফিল আপ করতে হবে না এবং 12 নম্বর পৃষ্ঠার এই শেষের অংশটিতে যিনি সরকারি অফিসার থাকবেন আপনার আবেদনপত্রটি ভেরিফিকেশন করে যদি গৃহীত হয় বা অ্যাকসেপ্টেড হয় তাহলে অ্যাকসেপ্টেড করবেন, অথবা প্রত্যাখ্যান করলে প্রত্যাখ্যান করে তিনি স্বাক্ষর করে দেবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার যোজনার বহু প্রতীক্ষিত যে ফর্মটি সেটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে জানালাম। অবশ্যই ভিডিওটি অত্যন্ত দীর্ঘায়িত হয়েছে কারণ ফর্মটিও 12তম পৃষ্ঠা পর্যন্ত ফিল আপ করতে হবে। এই ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম ফিল আপটি করে নিতে পারে, যাতে ভবিষ্যতে তাদের আর টাকা ঢুকতে কোনো রকম সমস্যা না হয় বা ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুলভ্রান্তি না হয়। তার সাথে ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান।